ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। আজকের আলোচ্য বিষয় অনুপাত এবং সমানুপাত। তাই অনুপাত এবং সমানুপাত এই বিষয়টি চাকরির পরীক্ষায়, যে কোনো চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখো। পূর্ববর্তী ভিডিওগুলির লিঙ্ক পেতে যারা পূর্ববর্তী ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমার ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক। কি বলছে? 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে 2 মিটার কাপড়ের দাম 80 টাকা হলে 3.5 মিটার কাপড়ের দাম কত? এই প্রশ্নটা দেখে মনে হতে পারে খুবই সহজ, অবশ্যই সহজ প্রশ্ন। আমি একটা সহজ প্রশ্ন দিয়ে আজকে ক্লাসটা শুরু করলাম, তাহলে দেখতে থাকো। কি বলছে? 2 মিটার কাপড়ের দাম 80 টাকা। তাহলে এইটা হলো ঐকিক নিয়মের অঙ্ক। কিভাবে শুরু করব? না, আমি কি চাচ্ছি সেদিকে লক্ষ্য করি। তো আগে বলছে কাপড়ের দাম চাচ্ছে, তাই তো? কাপড়ের দাম চাচ্ছে, তাহলে আমি দামটাকে আমি ডান দিকে রাখবো। ঠিক আছে, এবার আমি কিন্তু এটা ডিটেলস মেথডে শেখাচ্ছি। ডিটেলস মেথডটা শেখানো হয়ে গেলে পরে পরীক্ষার হলে কি করে খুব শর্টকাটে, খুব কম সময়ে কি করে করবো সেটা আমরা শিখে নেব। ঠিক আছে, আমরা আগে বুঝে নিই যে জিনিসটা কি। তাহলে যেহেতু দাম চাচ্ছি, তাই দামটাকে আমি ডান দিকে রাখলাম। আর কাপড়ের পরিমাণ বা কাপড় মিটার, হ্যাঁ, কাপড়ের পরিমাণ এটা মিটারে লেখা যেতে পারে, মিটার। ঠিক আছে, এটা টাকা। পরীক্ষায় কিন্তু এগুলো কিচ্ছু করবো না, শুধুমাত্র এটা বোঝানোর জন্য। এরপরে পরীক্ষায় যেটা করবো সেটা আমি শর্টকাটে আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে কাপড়ের পরিমাণ কি? প্রথমে 2 মিটার কাপড়ের দাম দেওয়া আছে 80 টাকা। এটা ঠিক আছে, 2 মিটার কাপড়ের দাম 80 টাকা দেওয়া আছে, 2 মিটার কাপড়ের দাম 80 টাকা। তাহলে 3.5 মিটার কাপড়ের দাম কত টাকা? তো কিভাবে করবো? ঐকিক নিয়মে আমরা প্রথমে ভাববো যে এটা সরল অনুপাত না ব্যস্ত অনুপাত, এটা আমাকে প্রথমে জানতে হবে। তো সরল অনুপাত ব্যস্ত অনুপাত কি করে বুঝবো? আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে যায় যে সরল আর ব্যস্ত, এটাই গোলমাল লেগে যায়। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু বলে দিচ্ছি কিভাবে আমরা ধরবো। তো সরল অনুপাত হলে কি হবে? সরল অনুপাত হলে এটা যদি বাড়ে, কাপড়ের পরিমাণ যদি বাড়ে, কাপড়ের পরিমাণ এখানে কি দেখতে পাচ্ছি? বাড়ছে। তো 2 থেকে 3.5 হয়েছে। তাহলে যদি দেখি কাপড়ের দাম বাড়লে, মানে এদিকে যদি বাড়ে, তাহলে হিসেব মতো বাস্তবিক চিন্তা করব। বাস্তবিক চিন্তা করে দেখব যে কাপড়ের দাম বাড়লে যদি, কাপড়ের পরিমাণ বাড়লে যদি দামটা বেড়ে যায়, কাপড়ের পরিমাণটা বাড়লে যদি দামটা বেড়ে যায়, দুটোই যদি বাড়ে, দুটোই বাড়ে, মানে এটা বাড়ছে তাহলে এটাও বাড়ছে। ঠিক আছে, তাহলে দুটোই যদি বাড়ে তাহলে বলবো সরল সম্পর্ক। দুটো যদি বাড়ে তাহলে সরল সম্পর্ক। এটা বাড়লে যদি এটাও বাড়ে তাহলে সরল। আর দুটোই যদি কমে, এটাও কমছে, এটাও কমছে, দুটোই কমলে পরেও সরল সম্পর্ক হবে। ঠিক আছে, তাহলে একটা বাড়লে আরেকটা বাড়লে সরল সম্পর্ক, একটা কমলে আর একটা কমলেও সরল সম্পর্ক হবে। তো ব্যস্ত সম্পর্ক কখন হবে? ব্যস্ত কখন হবে বলে দিচ্ছি। একটা বাড়ছে, মানে এদিকে বাড়ালে পরে যদি বাস্তবিক চিন্তা করে দেখি যে এদিকটা কমে যাচ্ছে বা কমছে, হ্যাঁ, তাহলে পরে ওটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আবার যদি একদিকে কমাচ্ছি, এদিকে যদি কমাই আর বাস্তবিক চিন্তা করে যদি দেখি যে এদিকে বাড়ছে, তাও হবে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে সরল সম্পর্ক কখন? যখন দুটোই একই থাকবে, বাড়ছে কমছে, তাহলে সরল সম্পর্ক। আর ব্যস্ত কখন? যখন বাড়ছে কমছে, মানে একটা বাড়লে আর একটা কমছে, আর একটা কমলে আর একটা বাড়ছে, এরকম ক্ষেত্রে আমরা ব্যস্ত সম্পর্ক ধরবো। তাহলে অঙ্কটা কি করে করব? বলছে আমি আর কিচ্ছু রাখছি, তাহলে এই অঙ্কটা কি হবে? সরল হবে না ব্যস্ত হবে? তো বলছে এখানে দামটা কি? কাপড়ের পরিমাণ বাড়লে দাম বাড়বে না কমবে? আমরা এমনি যদি ভাবি বেশি কাপড় কিনতে বেশি দাম লাগবে, বেশি টাকা লাগবে, ওই জন্য বেশি কাপড়, মানে কাপড়ের পরিমাণটা বাড়ছে বলে দামও বাড়ছে, ওই জন্য এটা সরল সম্পর্ক। তাহলে আমি কিভাবে লিখবো একদমই যেগুলো আমরা স্কুলে শিখেছিলাম, স্কুল লাইফে লিখবো যে 2 মিটার কাপড়ের দাম 80 টাকা। এগুলো কিন্তু পরীক্ষায় কিচ্ছু করবো না। তাহলে 1 মিটার কাপড়ের দাম কি হবে?
1 মিটার কাপড়ের দাম কি হবে, এটা 1, তো 1 মিটার কাপড়ের দাম কি হবে, 2 মিটারের কাপড়ের দাম যদি 80 টাকা হয়, তো 1 মিটার কাপড়ের দাম নিশ্চয়ই কমবে, এটার দিকে কমছে এদিকেও কমবে, তাই তো আমরা এমনি কি ভাবছি 2 মিটার কাপড়ের দাম 80 টাকা, তাহলে 1 মিটার কাপড়ের দাম কত টাকা হবে, 40 টাকা হবে। তো 40 টাকাটা কি করে পাবো, না এই 80কে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই যে এই সংখ্যাটা আমি বসাবো এখানে, আর এই সংখ্যাটাকে আমি নিচে বসাই দেবো, এইভাবে আমি পাবো 1 মিটারের দাম। তারপরে কি করব, তারপরে 3.5 মিটার কাপড়ের দাম কত, না এই যে 80/2 আছে, এটাকে আমি তখন 3.5 দিয়ে পাশে গুণ করে, পাশে মানে উপরে গুণ, এবার এটা ক্যালকুলেশন করে যেটা আসবে উত্তর সেটাই হয়ে যাবে 3.5 মিটার কাপড়ের দাম। হিসেব করি কত হবে, 80/2 গুণ 3.5 মানে এই যে 3.5, তো দশমিকের জন্য নিচে একটা 1 আর দশমিকের উপর 1 ঘরের জন্য 0, তাহলে 35/10 হয়ে গেল। এবার কাটাকুটি করবো, কাটাকুটি করলে কি হবে, এই 0 0 কেটে গেল, নিচে থাকে 1, আর কি হবে এই 2 দিয়ে এই 8কে কাটলে 4 হবে, তাহলে নিচে কিছু থাকলো না, তাহলে এখানে 35, এখানে 4, তাহলে 35 4 কত হয় 70, 2 গুণ 140, তাহলে 3.5 মিটার কাপড়ের দাম হয়ে গেল 140 টাকা। কোথায় আছে অপশন, এই যে 140 টাকা, এই হয়ে গেল অঙ্ক। তাহলে আজকে আমরা এখন যে অঙ্কটা শিখলাম এটা কিন্তু খুবই একটা সহজ নিয়ম, এটা একটা ডিটেলস মেথড। এবার না এইভাবে আমি পরীক্ষা করবো না, এটা আমি শিখলাম কিভাবে করব, কিভাবে ধরবো অঙ্কটাকে। প্রথমে আমার পরীক্ষায় কিন্তু এরকম দেওয়া থাকবে, পরীক্ষায় এই প্রশ্নটা দেওয়া থাকবে, এবার দেওয়া থাকলে আমি কিভাবে শুরু করবো, জাস্ট যেটুকু করতে হবে পরীক্ষায়, তাহলে এইভাবে লিখবো, যেটা করব 2 মিটার কাপড়ের দাম 80 টাকা, এভাবে লিখবো, আর এদিকে 3.5 মিটার কাপড়ের দাম কত টাকা, হ্যাঁ এটা নিজে একদমই খুব শর্টকাটে খুব কম সময় এটা লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর কি করব, লিখে নেওয়ার পর দেখবো যেটা কোন সম্পর্কে, সরল সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে আছে, সরলে আছে না ব্যস্ততে আছে, যদি সরলে থাকে তাহলে কি করব, আর ব্যস্ততে থাকলে কি করবো সেটা দেখছি। তো সরল আমরা কি দেখলাম, এটা সরল সম্পর্ক একটু আগে দেখলাম, তাহলে এই অঙ্কটা সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে উত্তরটা এট এ গ্লাস আমি উত্তরটা বের করবো কিভাবে। প্রথমে এই কোশ্চেন মার্ক যে আছে এর উপরে সংখ্যাটা কত 80টা এখানে লিখে দেবো, গুণ দিয়ে কি লিখবো, সরল সম্পর্ক হলে পরে কি হবে আর ব্যস্ত সম্পর্ক হলে পরে কি হবে। সরল সম্পর্ক হলে পরে এই যে নিচেরটা উপরে বসাই দেবো আর এই উপরেরটা নিচে বসাই দেবো, ঠিক আছে, মানে এই 80টা এখানে বসে যাবে, গুণ হবে কি এই নিচেরটা উপরে বসবে আর এই উপরেরটা নিচে বসবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে 80 গুণ 3.5/2, পয়েন্টকে উঠালে নিচে দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর 1 ঘরের জন্য 0, তাহলে কি হয়ে গেল এই 0 0 কাটবে, এই 2 দিয়ে 8 কাটলে 4, এই 35 4 140 এত টাকা। এটা কিন্তু একবারে পরীক্ষার হলে এইটুকুটা আমি শুধুমাত্র এইটুকুটা করবো, এই হয়ে গেল আনসার, ঠিক আছে। প্রশ্ন নম্বর 2 কি বলছে, এই যে প্রশ্নগুলো না, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমনকি আমরা পরীক্ষার হলে দেখলে ঘাবড়ে যাই, কেন না এগুলো পারবো না, এরকম একটা মনে একটা ভয় আছে আমাদের, তো খুবই সহজে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো বুঝতে পারবো। বলছে একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল, বলছে না যে 200 জন লোকের 150 দিনের যায়, এটা কিন্তু বোঝার আছে, বলছে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল, মানে 150 দিনের জন্য মজুদ ছিল, ঠিক আছে। বলছে 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল, তো মজুদ খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে। এই অঙ্কটা প্রথমে আমি একটু শর্টকাটে বলে দিই, মানে ডিটেলসে শর্টকাটে বলে দিই, তারপরে দেখছি আমি পরীক্ষা কী করে করবো। তাহলে প্রথমে আমি এদিকে লিখবো কি কি চেয়েছে, মজুদ খাদ্যে বাকি সৈন্য কতদিন চলবে, দিন সংখ্যাটা এখানে লিখলাম, আর এখানে কি লিখবো, এখানে সৈন্য সংখ্যা লিখবো, ঠিক আছে, সৈন্য সংখ্যা লিখবো, সৈন্য সংখ্যা লিখবো, ঠিক আছে। সৈন্য সংখ্যাতে কি বসবে, প্রথমে 200 জন লোক, 200 জন লোকে 150 দিনের খাবার মজুদ ছিল, তার মানে এই না যে এখানে 150 হবে, তার মানে এই না যে এখানে 150, কেন, কারণ এখানে বলেনি যে 150 দিন খাবার যায়, এখানে যদি বলতো যে 150 দিন খাবার যায় তাহলে 150, তাই এখানে ডাইরেক্ট এখানে বসে দিতাম, কিন্তু না 150 হবে না, কেন, বলছে 20 দিন পর, এই 20 দিন পর, তার মানে 20 দিনের হিসাবটা কিন্তু এখানে নেই, তাই 20 দিনের পর থেকে আমি হিসাবটা করবো যে 200 জন সৈন্যের এই 20 দিন বিয়োগ করে দেবো, তার মানে 130 দিন খাবার যায়। তাহলে আবার কি বলছে 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল, ছিল 200 জন, 70 জন মরে গেল, তাহলে কি হবে, 200 থেকে 70 বিয়োগ করলে কত হয়
130, এই 130 জনের কতদিন যাবে এটা আমি ডিটেলসে শিখলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি শিখবো যে সরল না ব্যস্ত এই সম্পর্কটা। তাহলে বেশি জন এখানে কমছে, 200 থেকে 130 হচ্ছে সৈন্যজন। সৈন্য 200 থেকে 130 সৈন্য সংখ্যা কমলে ওই খাবারটা একই পরিমাণ খাবার, হ্যাঁ, বেশি দিন যাবে না কম দিন যাবে? ভালো করে, সৈন্য কমে যাচ্ছে, সৈন্য কমে যাচ্ছে, তাহলে দিন সংখ্যা বেশি দিন খাবারটা যাবে না কম দিন যাবে? সৈন্য কমে যাচ্ছে মানে জনসংখ্যা কমে যাচ্ছে, তাহলে খাবারটা বেশি দিন যাবে। এই যে বেশি দিন যাবে, তাহলে এটা কমছে বলে এটা বাড়ছে, এই যে সৈন্য সংখ্যা কমছে বলে দিন সংখ্যাটা বাড়ছে, এই জন্য এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক বলে। কি সম্পর্ক এটা? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি করবো? একই রকম ভাবে 200 জন লোকের 200 জনের খাদ্য, হ্যাঁ, কয়দিন যায়? 130 দিন যায়। ঠিক আছে, একদম শর্টকাটে লিখছি, বেশি লিখছি না আমি। একজন লোকের কয়দিন যাবে এটা কিন্তু বোঝা আছে। 200 জন লোকের 130 দিন যাচ্ছে, তাহলে একজন লোকের নিশ্চয়ই বেশি দিন যাবে খাবারটা, বেশি দিন যাবে মানে আমি গুণ করবো। তাহলে কম হলে পরে এখানে ভাগ করবো, এখানে বেশি হলে পরে গুণ করবো। কি বললাম ভালো করে? এদিকে কমছে এদিকে বাড়বে, এই যে বাড়বে যেহেতু ব্যস্ত সময়, এদিকে কমছে তো এদিকে বাড়বে, এই বাড়বে এই জন্য আমি এখানে গুণ করবো। কাকে কত দিয়ে গুণ করবো? 200-কে 130 দিয়ে, মানে এই সংখ্যাটা গুণ করে আমি এখানে বসাবো। ঠিক আছে, এবার 130 জনেরটা বের করবো। তাহলে এখানে বাড়ছে, এদিকে বাড়ছে তো, এক থেকে এদিকে 130 হলো। 130 জনের খাদ্য কয়দিন যাবে? এদিকে বাড়লে এদিকে কমবে মানে ভাগ হবে, তখন 200 গুণ 130 তো ছিলই, তার সঙ্গে কি হবে? তার সঙ্গে 130টা দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা দিন, তাহলে কাটাকুটি করলে 130 কেটে যাবে, 200 দিন। ঠিক আছে, এই হয়ে গেল 200 দিন। এবার অঙ্কটাকে আমি শর্টকাটে কিভাবে করবো? শর্টকাটে কি? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কিচ্ছু না, পরীক্ষায় যেটুকু করবো, এই যে 130 প্রশ্নবোধকের উপরে 130 আছে, 130টাকে এখানে বসাবো, গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিয়ে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাই আমি এই যে এটাকে এভাবেই লিখে দিব, মানে 200/130, এই 200/100 উপরেরটা উপরে নিচেরটা নিচে বসাই দিয়ে আমি জাস্ট ক্যালকুলেশন করবো, কাটাকুটি করবো, তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে। এটাতে কাটবে, তাহলে হয়ে গেল 200 কি দিন। এই 200 দিনটাই উত্তর। এটা ডিফারেন্সে শিখলাম, শর্টকাটে শিখলাম, পরীক্ষায় জাস্ট এইটুকু করবো শুধুমাত্র। ঠিক আছে, এটা কিন্তু অঙ্কটা হয়ে গেল। প্রশ্ন নম্বর 3। প্রশ্ন নম্বর 3-এ কি বলছে? প্রশ্ন নম্বর 3-এ বলছে যে 5টি লাঙ্গল 12 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, তাহলে 6টি লাঙ্গল কত দিনে 120 হেক্টর জমি চাষ করতে পারবে? হ্যাঁ, এগুলো অনুপাত সমানুপাতেরই অঙ্ক, ঐকিক নিয়ম দিয়ে আমরা করছি। ঠিক আছে, ঐকিক নিয়মে কিভাবে করবো এগুলো? খুবই কিন্তু সহজ। আমি কিন্তু আর ডিটেলস শিখবো না, এখন আমি শর্টকাটে আমি অঙ্কগুলোকে করার চেষ্টা করবো, শর্টকাটে করবো। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। প্রথমে জাস্ট লিখবো কি চেয়েছে। 6টি লাঙ্গল কত দিনে, তার দিন সংখ্যাটাকে আমি ডান দিকে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আর 5টি লাঙ্গল সংখ্যাটাকে আমি এক জায়গায় রাখলাম, আর এখানে কি বলছে? জমি হেক্টর, জমি তাহলে হেক্টর লিখলাম। তো 5টা লাঙ্গল 80 হেক্টর জমি চাষ করতে 12 দিন সময় নেয়। তাহলে 6টা লাঙ্গল 120 হেক্টর জমি চাষ করতে কতদিন সময় নেবে? এবার আমি কিন্তু ডিটেলসে শিখবো না, আমি কিন্তু এবার শর্টকাটে পরীক্ষায় হলে কিভাবে করব ওইটুকুই জানবো। তাহলে প্রথমে লাঙ্গল সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা খুঁজবো, সরল না ব্যস্ত। আর এই জমির সঙ্গে আমি দিন সংখ্যার সম্পর্কটা খুঁজবো, সরল না ব্যস্ত। প্রথমে লাঙ্গল সংখ্যা যদি বাড়াই, বাড়ছে তো, লাঙ্গল সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে না বাড়বে? ভালো করে ভাবি। আর কিছু পরিমাণ নির্দিষ্ট একটা কিছু পরিমাণ জমি, সেটা আমি যদি লাঙ্গল সংখ্যা বাড়িয়ে দিই সেখানে চাষ করার জন্য, তাহলে পরে দিন সংখ্যা বাড়বে না কমবে? দিন সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? তা আমরা একটু বাস্তবিক চিন্তা যদি করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারছি যে লাঙ্গল সংখ্যা যদি বাড়াই দিই, তাহলে কিন্তু দিন সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে কম দিনে আমি কিন্তু কাজটা শেষ করতে পারবো। তাহলে আমি কি পেলাম? লাঙ্গলের সঙ্গে এটা কি পেলাম? ব্যস্ত সম্পর্ক। কেন পেলাম ব্যস্ত? কারণ লাঙ্গল বাড়লে দিন কমছে, এই যে বাড়লে কমছে, একটা বাড়লে একটা কমছে, এটা এই জন্য এটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আমি প্রথমে সম্পর্কটা আগে খুঁজে বের করলাম। জমির সংখ্যা বাড়লে, হ্যাঁ, জমি যদি বাড়ে তাহলে দিন বাড়বে না কমবে? বেশি জমি চাষ করতে বেশি দিন লাগবে, এই বেশি জমি চাষ করতে বেশি দিন লাগবে, দুটোই বেশি বেশি, তাহলে একটা বাড়লে আরেকটা বাড়ছে, তাহলে এর সঙ্গে এটা কি সম্পর্ক হবে? এর সঙ্গে সরল সম্পর্ক হবে। বোঝা গেল? তাহলে এবার অঙ্কটা কিভাবে করবো? খুবই সহজ। নির্ণয় দিন সংখ্যা উত্তরটা একবারে লিখবো। নির্ণয় দিন সংখ্যা কত? এই যে প্রশ্নবোধকের উপরে যেটা আছে 12 লিখলাম, গুণ
কিভাবে লিখবো? আমি এর আগের অঙ্কগুলোতে বললাম সরল হলে কি হবে, ব্যস্ত হলে কি হবে। ব্যস্ত হলে পরে কি হবে না, ওভাবেই বসাই দেবো 5/6। ঠিক আছে, এই 5/6 কার সঙ্গে ব্যস্ত, এর সঙ্গে ব্যস্ত তো 12টা এখানে লিখলাম, ব্যস্ত এর সঙ্গে, তাহলে 5/6 5/6 এভাবে লিখে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু শর্টকাট নিয়ম, পরীক্ষার হলে এইভাবেই করবো। আর সরল সম্পর্কের ক্ষেত্রে কি করবো, সরল সম্পর্কের ক্ষেত্রে উল্টে বসাবো। এটা যেমন 5/6 উপরেরটা উপরে বসাই দিলাম না, আর সরলে কি করবো, নিচের টাকায় উপরে বসাবো আর উপরের টাকায় আমি নিচে বসাবো। তাহলে হয়ে গেল কত, এটা যে কাটবে 2 হবে, এটা 0 0 কাটবে, 4 দিয়ে 2, 4 দিয়ে 3, তাহলে এই 2 2 কেটে গেল, তাহলে 3 5 15, 15 দিন কোথায় আছে অপশন 15 দিন। এই হয়ে গেল অ্যান্সার। তাহলে আমরা যে অঙ্কগুলো শিখছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এমনকি এরপরে 3 নম্বর প্রশ্ন, 4 5 6 এই প্রশ্নগুলো কিন্তু আরো 4 নম্বর প্রশ্ন কি বলছে, যদি 7 জন মহিলা বা 4 জন পুরুষ একটি কাজ 60 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ ও 7 জন মহিলা তার দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে। এই প্রশ্নগুলো দেখলেই কেমন যেন মাথাটা গুলিয়ে যায়। ঠিক আছে, তাহলে না আর ভুলবে না, ভালো করে বুঝে নেবো। এবার বুঝে নিলে পরে আর কোনো সমস্যা হবে না। তাহলে কি বলছে এখানে, 7 জন মহিলা বা 4 জন পুরুষ। প্রশ্নটা একটু দেখলে পরে বোঝা যাবে এখানে কিন্তু বা আছে, আর এখানে কিন্তু ও আছে। ঠিক আছে, তো বা মানে কি, এইটা অথবা এইটা। তার মানে আমি বলতেই পারি যে 7 জন মহিলা সমান আমি বলতে পারি 4 জন পুরুষ। এটা ব্যাপারটা বোঝা গেল। কেন লিখলাম সমান, কারণ বলছে না 7 জন মহিলা মানেই হলো 4 জন পুরুষ, বা দেওয়া আছে, বা মানে এই এরা কাজ করতে পারে অথবা এরা কাজ করতে পারে, মানে 7 জন মহিলা কাজ করলে যা হবে 4 জন মহিলা কাজ করলে তাই হবে, ওই জন্য বা দেওয়া আছে। তার মানে বলতেই পারি যে 7 জন মহিলা মানে 4 জন পুরুষ। ঠিক আছে, এইবার পরের অঙ্কটাতে চলে আসি। কি চাচ্ছে, বলছে তার দ্বিগুণ কাজ করতে কতদিন সময়, দিন সংখ্যা এখানে লিখলাম। ঠিক আছে, এইবার এখানে আমি পুরুষ অথবা মহিলা লিখবো, আর এখানে কাজের পরিমাণ লিখবো। কাজের পরিমাণ সংক্ষেপে খুবই কাজ লিখছি। এদিকে কি লিখবো, এখানে কি বলছে 8 জন পুরুষ ও 7 জন মহিলা, ও দেওয়া আছে, ও মানে এটার সঙ্গে একটা যোগ হবে কিন্তু। তাহলে 8 জন পুরুষ আর 7 জন মহিলা, তাহলে এখানে 7 জন মহিলা মানে 4 জন পুরুষ, 7 জন মহিলা মানে 4 জন পুরুষ। আর এখানে কি দেওয়া আছে, 8 জন পুরুষ আর 7 জন মহিলা। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যেতে পারে, কি করা যেতে পারে, যে এই 4 জন পুরুষ আমি যদি উভয় দিকে 2 দিয়ে গুণ করে দিই, কি হবে, 2 দিয়ে গুণ করলাম, তাহলে এর উভয় দিকে 2 দিয়ে গুণ করলাম, 8 জন হয়ে যাবে। 8 জন পুরুষ, ব্যাপারটা বোঝা গেল। 8 জন 2 দিয়ে গুণ করলাম, 14 জন মহিলা। তো 8 জন পুরুষ মানে 14 জন মহিলা। তো এবার আমি যদি এই 8 জন পুরুষের জায়গায় যদি 14 জন মহিলা বসাই দিই, 14 জন মহিলা এই জায়গাটাতে বসাই দিই, তাহলে কি হয়ে যাবে, মোট পুরুষ আর থাকলো না, তাহলে এটাও মহিলা হয়ে গেল। তখন মোট জনসংখ্যা, তখন পুরুষ আর মহিলা দিয়ে আমি হিসাব করবো না, আমি কি করলাম, পুরুষের সংখ্যাটা মহিলা দিয়ে আমি এখানে বসাই দেবো। এই পুরুষটা এখানে আর রাখবো না, এখানে 8 জন পুরুষ মানে 14 জন মহিলা, এই 14 জন মহিলাটা আমি এর বদলে এখানে বসাই দেবো। তাহলে এখানে মহিলা সংখ্যা লিখছি। ঠিক আছে, মহিলা সংখ্যা, তা আগে মহিলা কত ছিল, 7 জন। 7 জন মহিলা একটি কাজ, মানে এক অংশ কাজটা কত দিনে করে না, 60 দিনে করে। তো এখন মহিলা মোট কয়জন, এখন 14 জন যোগ 7 জন, 14 সাথে কত হয়, 14 যোগ 7, তার মানে 21 জন। 21 জন মহিলা বলছে দ্বিগুণ কাজ, মানে কাজটা দ্বিগুণ করবে, তাহলে কত দিনে করবে, এটা বোঝা গেল। তাহলে এখান থেকে কিভাবে বের করবো, পরীক্ষাতে আমি জাস্ট দিন সংখ্যা লিখবো, ইকুয়াল টু 60 গুণ 60টা এখানে গুণ। এবার এখানে কি কি বসাবো, এখানে বলছে কাজ যদি ফিক্স থাকে, কাজের পরিমাণটা যদি ফিক্স থাকে, তাহলে এটাকে নির্দিষ্ট করে দিলাম, তাহলে মহিলা সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে না বাড়বে, মানে শ্রমিক বেড়ে যাচ্ছে, তাহলে বেশি শ্রমিক, তাহলে একই পরিমাণ কাজ করতে দিন সংখ্যা কম লাগবে। বাস্তবিক চিন্তা করতে হবে আমাদের সবাইকে। তাহলে এটা বাড়লে এটা কমছে, কি সম্পর্ক, বাড়লে কমছে, ব্যস্ত হলে পরে কি বলেছিলাম, যৌভাবে বসিয়ে দেবো, 7/21 বসিয়ে দিলাম। কাজের পরিমাণ বাড়ছে, এটাতে কাজের পরিমাণ বাড়ছে, দিনটাও বাড়বে, সরল সম্পর্ক, এটা বাড়লে এটাও বাড়বে এমনি, তাহলে এটা বাড়লে এটাও বাড়বে, সরল সম্পর্ক। সরলে কি বলেছিলাম, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তাহলে কিন্তু অঙ্কটা
এবার হয়ে যাবে 7 দিয়ে 3 হবে, 3 দিয়ে এটা 20 হবে, 20 দিয়ে এটা 2 দিয়ে গুণ করলে 40। উত্তর কোথায় 40? 40 অপশন আছে 40। তাহলে এটা হয়ে গেল 40 দিন। এই হয়ে গেল নম্বর 5। কি বলছে? বলছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, আর পরীক্ষা আসলে আমরা ভয়ে ছেড়ে দিই, বুঝি না পারবো না, এগুলো করবো না। ঠিক আছে, না, এখন থেকে আমরা অবশ্যই পারবো, অবশ্যই শিখবো, অবশ্যই জানবো। 10টি গরু অথবা, এই অথবা আবার 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ, এখানে কিন্তু অথবা বা এটা কিন্তু ও আছে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। তার 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে শেষ করবে? ঠিক আছে, কত দিনে শেষ করবে, দিন সংখ্যাটাকে আমি ডান দিকে রাখলাম। ঠিক আছে, আগের অঙ্কটার মতো করি 10টি গরু মানে কাউ, হ্যাঁ, তাহলে 7টা কি হবে? 7টা মহিষ ব্যাফেলো। ঠিক আছে, তাহলে বলে 10টি কাউ সমান 7টি মহিষ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? এখানে কি আছে? 25টি গরু আর 14টি মহিষ। তাহলে আমি কি 2 দিয়ে গুণ করলাম উভয় দিকে, 14টি মহিষ হয়ে গেল। ইকুয়াল টু কি হবে? 2 দিয়ে গুণ করলাম, 20টি কি হলো? গরু হয়ে গেল। 20টি গরু হয়ে গেল। তাহলে আমি কি বললাম? 14টি মহিষ মানেই কিন্তু 20টি গরু। তার মানে আমি এখানে 14টি মহিষের জায়গায় এখানে 20টি গরু বলতে পারি, এটার বদলে 20টি গরু। তাহলে ও আছে মানে যোগ করব। তাহলে আমি এখানে গরু সংখ্যা লিখে দিলাম। ঠিক আছে, এখানে ঘন্টা লিখে দিলাম, আর এখানে কাজের পরিমাণ লিখে দিলাম। এইবার চলে আসি, তাহলে প্রথমে কি বলছিল? 10টা গরু। তারপরে কি বলছে? কত ঘন্টা? বলছে 8 ঘন্টা। তারপরে কাজ বলছে একটি কাজ। দিন সংখ্যা কত বলছে? 60 দিন। ঠিক আছে, পরের ক্ষেত্রে কি হবে? গরু সংখ্যা এখানে 25টি গরু, এখানে যোগ দিয়ে 20টি গরু, 20 আর 25 হয়ে যাবে 45। ঠিক আছে, কয় ঘন্টা কাজ করতে বলছে? প্রত্যেক 12 ঘন্টা করে কাজ করতে বলছে। কয় গুণ কাজ করতে বলছে? 9 গুণ। তাহলে দিন সংখ্যা কত লাগবে? এই হয়ে গেল অঙ্ক। পরীক্ষার হলে কিন্তু শুধুমাত্র এইটুকু ভেবে নিয়ে আমি অঙ্কটা করব। তাহলে কি হবে? এখানে 60 বসাবো, গুণ গরু সংখ্যা বাড়লে দিন সংখ্যা বাড়বে না, আগের মতো। গরু সংখ্যা বাড়লে বেশি গরু দিয়ে কম দিলে কাজটা শেষ করা যাবে, তাই তো? তাহলে এখানে বাড়লে কমছে, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত হলে পরে এভাবে বসাই দেবো, 10/45 হয়ে গেল। তারপরে ঘন্টা বাড়ছে, দিন কমবে না বাড়বে? মানে আমরা যদি বেশি সময় ধরে, বেশি ঘন্টা ধরে কাজ করি, তাহলে কম দিনে কাজটা শেষ করা যাবে। তাহলে বাড়লে কমছে, তাহলে এটা ব্যস্ত, তাহলে 8/12 হয়ে গেল। ঠিক আছে, আর এখানে কি হয়েছে? এর কাজ বাড়ছে, দিন বাড়ছে, বেশি কাজ করতে দিন বেশি লাগবে, ওই জন্য এটা সরল সম্পর্ক উল্টে বসবে, নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, জাস্ট অঙ্কটা হয়ে গেল। এবার ক্যালকুলেশন করব। 3 দিয়ে 3, 3 দিয়ে 4, 4 × 60, 15 দিয়ে 3, এই 3 কেটে গেল। তাহলে উত্তর হয়ে গেল এই যে 8 × 10 = 80 দিন। কোথায় আছে 80 দিন? এই যে 80 দিন এখানে আছে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি এই টাইপের প্রশ্ন আরও দেব এই পরবর্তী ভিডিওগুলোতে। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এই নম্বর 6 কি বলছে? এই প্রশ্নগুলো তো আমরা পরীক্ষায় দেখলেই ছেড়ে দিই না, এখন থেকে আর ছাড়বো না। এখন থেকে খুব ভালো করে বুঝে নেবো, আর শর্টকাট কীভাবে করতে হয় ওটাও আমরা শিখে নেব। ঠিক আছে, বলছি একটি ঘড়িতে 3টার সময় 3টা ঘন্টা পড়তে। আমরা তো জানি 3টা বাজলে 3টা ঘন্টাই পড়বে, তাই তো? 4টা বাজলে 4টা ঘন্টা পড়বে। তো 3টার সময় 3টা পড়ছে, তাহলে 3টা যে ঘন্টা পড়ছে, টং টং টং, 3টা ঘন্টা পড়লো। তো এই 3টা ঘন্টার মধ্যে ফাঁক কটা আছে? ব্যবধান, ফাঁক, এই একটা ফাঁক, দুটা ফাঁক। তার মানে এই যে দুটা ফাঁকের জন্য দুইটি ফাঁক। হ্যাঁ, এভাবেই আমরা বুঝতে সুবিধা হবে। তো দুটি ফাঁকে সময় লাগে কতক্ষণ? দুটি ফাঁকে সময় লাগে কতক্ষণ? 3 সেকেন্ড। ওই যে বলছেন 3টা ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, 3 সেকেন্ড। তাহলে দুটি ফাঁকে সময় লাগে, হ্যাঁ, দুটি ফাঁকে সময় লাগে 3 সেকেন্ড হয়ে গেল। এইবার বলছি, প্রশ্ন কি বলছে?
হ্যাঁ, 9টার সময় 9টা ঘন্টা বাজবে, অবশ্যই 9টার সময় তো 9টা ঘন্টাই বাজবে, তাই তো? তো 9টার সময় 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে 9টা ঘন্টা পড়বে, তাহলে 9টা ঘন্টা পড়বে, 1টা ঘন্টা পড়লো, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তো 9টা ঘন্টা পড়লো, তাহলে মোট কটা ফাঁক আছে? একটা ফাঁক, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আমি এখানে কি লিখে রেখেছি? আমি লিখে রেখেছি যে 9টা ফাঁকে সময় লাগে 3 সেকেন্ড। তাহলে এখান থেকে বের করবো যে এখানে কটা ফাঁক হলো, 1 2 3 4 5 6 7 8টা ফাঁক। আমি এখান থেকে বের করবো যে 8টা ফাঁকে সময় কতক্ষণ লাগবে। তাহলে এখান থেকে প্রথমে বের করি যে একটি ফাঁকে সময় লাগে কি কম লাগবে, তাহলে কম মানে ভাগ, 3/2 এত সেকেন্ড। আর এখানে 8টা ভাগ আসছে, এখানে এই 8টা ভাগে সময় লাগবে 3/2 গুণ 8 সেকেন্ড। এটা কাটাকুটি করলে 4 3 4 12 সেকেন্ড সময় লাগবে। কোথায় আছে উত্তর? 12 সেকেন্ড। এই হয়ে গেল আনসার। তাহলে এই অঙ্কগুলো করার জন্য কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট একটু ভাবতে হবে যে কিভাবে করতে হয়। এই টাইপের অঙ্ক আমি আরেকটা এখনই করাবো, এটা এখানেই শেষ হলো। 7, প্রশ্ন নম্বর 7 কি বলছে? একই টাইপের একটা প্রশ্ন আমি নিচ্ছি। একটি ঘড়িতে 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 6টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? কিভাবে করবো? এই যে 5টা ঘন্টা পড়ছে, 5টা ঘন্টা মানে 1টা ঘন্টা পড়লো, 2টা 3টা 4টা 5টা, 5টা ঘন্টা পড়া মানেই এদের মধ্যে ফাঁক কটা তৈরি হয়ে গেল, 4টা ফাঁক। তাহলে 4টা ফাঁকে সময় লাগে কতক্ষণ? 3 সেকেন্ড সময় লাগে। 4টা ফাঁকে সময় লাগে 3 সেকেন্ড, তাই তো? তাহলে একটা ফাঁকে কতক্ষণ সময় লাগবে? 3/4, আগের অঙ্কটার মতো করি। আর এখানে কটা ফাঁক কাজ চলছে? 6টা ঘন্টা। 6টা ঘন্টা পড়বে 1 2 3 4 5 6, 6টা ঘন্টা পড়া মানে কটা ফাঁক তৈরি হলো? 1 2 3 4 5, 5টা ফাঁক। তাহলে 5টা ফাঁকে কতক্ষণ সময় লাগবে ওটা বের করবো। তাহলে 5টা ফাঁকে সময় লাগবে কি? 3/4কে 5 দিয়ে গুণ করে দিলাম, তাতে সেকেন্ড সময় লাগবে। তাহলে 3 5 15, 3 5 15, 15/4, এটাকে ভাগ করলে কত হবে? 3 4 12, 3 3 15 3/4, 3 15 3/4 সেকেন্ড সময় লাগবে। এই যে কোথায় আছে? এই যে এটা আমার অপশন, ঠিক আছে? এটা কিন্তু এখানে হয়ে গেল। প্রশ্ন নম্বর 8, এই প্রশ্নটাই শেষ প্রশ্ন আজকের ক্লাসে, ঠিক আছে? বলছে 40 জন লোক 8 দিনে 2000 টাকা উপার্জন করে, কতজন লোক 2 দিনে 200 টাকা উপার্জন করবে? তো সাজানোর জন্য খুবই সংক্ষেপে বলছি, কতজন লোক মানে লোক সংখ্যাটাকে, কতজন লোক, তার লোক সংখ্যাটাকে আমি ডান দিকে রাখছি। তো আর কি লোক সংখ্যা রাখলাম, এখানে দিন সংখ্যাটাকে আমি বাঁদিকে রাখবো, আর টাকাটাকে আমি মাঝখানে রেখে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে দিন সংখ্যা 8 দিনে টাকা 2000 টাকা 40 জন পারে উপার্জন করতে। কি চেয়েছিল যে 2 দিনে, তো 2 দিনে 200 টাকা ইনকাম বা উপার্জন করবে কতজন লোক? তাহলে এই লোক সংখ্যা আমি কি করে বের করবো? লোক সংখ্যা বের করতে গেলে প্রথমে 40 টাকা এখানে বসাই দিলাম, তারপরে গুণ করবো, তাকে কত দিয়ে গুণ করবো? বলছে দিন সংখ্যা এখানে কমছে, দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে না কমবে, এটা কিন্তু ভাবতে হবে, ঠিক আছে? একই পরিমাণ টাকা উপার্জন করতে, একই পরিমাণ টাকা উপার্জন, দিন সংখ্যা আমি কমাইছি, লোক তাহলে বেশি লাগবে। ভালো করে আমি কম দিনে একই পরিমাণ টাকা উপার্জন করতে যাচ্ছি, তার লোক সংখ্যা বাড়িয়ে দিতে হবে। এই যে কমলে বাড়ছে, এই জন্য ব্যস্ত সম্পর্ক এটার সঙ্গে এইটা, ব্যস্ত হলে পরে কি হবে বলেছিলাম, এভাবে 8/2 লিখে দিলাম। আর এটা কি হবে? কম টাকা উপার্জন করতে কম লোক লাগবে, এটা তো আমরা জানি। তাহলে কম টাকায় কম লোক, সরল সম্পর্ক। সরল হলে কি উল্টে বসবে, 200 টাকা আমি উপরে বসাবো আর এইটাকে আমি 2000 টাকা নিচে বসাবো, ব্যাস অঙ্ক কিন্তু হয়ে গেল। 200কে 2000 থেকে গেলে 10 হবে, 10 0 0 4 হয়ে গেল, এই 2 দিয়ে 2 হয়ে গেলো, আর 2 16 জন লোক, 16 জন। কোথায় আছে 16 জন? এই হলো 16 জন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।